পর এক আশা ফেরেশতার দল নিয়োজিত থাকে। তারা আল্লাহর আদেশে তাকে হেফাজত করে। নিশ্চয় আল্লাহ তাআলা কখনো কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ তাআলা যখন কোনো জাতির জন্য কোনো দুঃসময়ের ইচ্ছা করেন তখন তা রদ করার কেউই থাকে না, না তিনি ব্যতীত ওদের আর কোনো অভিভাবক থাকে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর। ঢাকা 18 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেন, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন 168 উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মহান সংসদে 168 নম্বর তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করিলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ। মাননীয় স্পিকার, চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তবে গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানির ঘাটতি, সঞ্চালন বিতরণ অবকাঠামোর সমবিদ্যতা এবং রক্ষণাবেক্ষণ ঝড় বৃষ্টির কারণে মাঝে মাঝে কিছুটা বিভ্রাট ঘটে। যদিও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না। বিদ্যুৎ চাহিদার উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় গ্রাহকের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে লোডশেডিংয়ে বন্ধ বিদ্যুৎ বিভাগ কর্তৃক গৃহীত কার্যক্রম পরিকল্পনা সভা নিম্নে বর্ণিত হলো। মাননীয় স্পিকার, এটা লম্বা আবিটাকে পঠিত বলে গণ্য হবে নাকি পড়ে যাব আমি? পঠিত বলে গণ্য করা হলো। থ্যাংক ইউ স্পিকার। মাননীয় সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেন, আপনি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ঢাকা 18-এর বাসিন্দা নিয়মিত গ্যাস এবং বিদ্যুৎ বিল পরিশোধ করলেও অধিকাংশ সময় চুলায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ থাকে না, অনেক ক্ষেত্রে একেবারেই থাকে না। ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং তাদের নিত্যদিনের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নির্বাচনের প্রচারকালে এলাকার জনগণ বারবার এই সমস্যার কথা আমার নিকট তুলে ধরলেও যা আজও সমাধান করতে পারেনি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার প্রশ্ন, গ্যাসের স্বল্পচাপ সমস্যা দ্রুত সমাধান করে স্বাভাবিক ও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার কি কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন বা গ্রহণ করতে যাচ্ছেন? আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ প্রদান পুনরায় চালুর বিষয়ে সরকারের বর্তমান নীতিমালা কি এবং কবে থেকে তা বাস্তবায়ন সম্ভাবনা রয়েছে তা দয়া করে মাননীয় মন্ত্রী মহোদয় জানাবেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। স্পিকার, আপনার দেশে যে গ্যাস সঞ্চালন লাইন আছে এগুলো অনেক পুরনো এবং গ্যাসের উত্তোলনের কমের জন্য চাপ কমে গেছে, সেই জন্য প্রেশার কম থাকে। সেই জন্য মাঝে মাঝে বিদ্যুতের এই গ্যাসের লাইনে যায় না। তা আমরা একটা প্রকল্প নিয়েছি, প্রকল্পটা বাস্তবায়ন করতে সময় লাগবে। আর বিদ্যুতের আমার মনে হয় না যে উত্তর এলাকাতে কোনো বিদ্যুৎ যায়, বিদ্যুৎ সঠিক সাপ্লাই করা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আবুল হাসান আব্দুল্লাহ, কুমিল্লা 4। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, গত 2 দিন আগে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেছিলেন যে কোনো জ্বালানি সংকট নেই এবং সবাই যারা তেল সংগ্রহ করতে যাচ্ছে তারা যথাযথভাবে তাদের সেবা স্থান থেকে পাচ্ছে। কিন্তু মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি গ্র্যাজুয়ালি পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
আজকে সিলেটের পাম্প বন্ধ হয়ে গিয়েছে। আমরা দেখছি যে রাস্তাতে লাইনের গাড়ির দীর্ঘ সারি, এবং আমরা বারবার করে দেখতে পাচ্ছি যে সবাই প্রত্যাশিত সেবা পাচ্ছে না। এবং কিন্তু দুঃখজনক বিষয়, সরকার এই বিষয়টি এড়িয়ে যাচ্ছে এবং মন্ত্রী এই প্রবলেমটি অ্যাকনোলেজ করার পরিবর্তে মন্ত্রী আগের মতো আমরা যেভাবে অ্যাভয়েড অফ প্রবলেম মাননীয় সদস্য প্রশ্ন করুন। যেভাবে আমরা অ্যাভয়েড করে যেতাম, মন্ত্রীদের মধ্যে এই ধরনের এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে যে তারা প্রবলেম অ্যাভয়েড করছে। আমার মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, উনি কি দেখতে পাচ্ছেন না যে গাড়ির দীর্ঘ সারি এবং গ্র্যাজুয়ালি যে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেই জায়গাতে উনি কবে নাগাদ এই সমস্যাগুলোর যথাযথভাবে উনি সমাধান দিবে এবং উনি প্রবলেমটি অ্যাকনোলেজ করবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। স্পিকার, আমরা প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে, কিন্তু ইরান ঘটনার পর থেকে হঠাৎ করে বিক্রি বেড়ে গেছে। বিক্রি বাড়া যাওয়ার ফলে যে পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল দিতাম একদিন দেড় দিন লাগতো বিক্রি করতে, এখন 2 ঘন্টায় শেষ হয়ে যায়। সেই জন্য আপনার মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায় কিন্তু পেট্রোল সাপ্লাই হয় না, এটা ঠিক না। পেট্রোল প্রতিদিন সাপ্লাই করা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব মাহবুবউদ্দিন খোকন, নোয়াখালী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় স্পিকার আপনাদের মাধ্যমে মাননীয় জ্বালানি মন্ত্রীকে প্রশ্ন করতে চাই, এটা তথ্য দিতে চাই। নোয়াখালী জেলায় অনেক গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে, সেখান থেকে এবং আমার নির্বাচন সোনামুড়িতে 2টা গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। নোয়াখালী বিভিন্ন জায়গা থেকে গ্যাস ঢাকা সহ সারা বাংলাদেশে যাচ্ছে, নোয়াখালীর মানুষ গ্যাস পাচ্ছে না। তাহলে এটা কি আমাদের অধিকার না? আমাদের যেটা এটা আউটক্রাই মানুষের মধ্যে, এটা দীর্ঘদিন থেকে অসন্তোষ বিরাজ করছে। আমাদেরকে গ্যাস দিয়ে সারা বাংলাদেশের নেই, কিন্তু আমি মাননীয় জ্বালানি মন্ত্রী অনুরোধ জানতে চাই, উনার কি এই নোয়াখালীর মানুষকে গ্যাস দিবেন কিনা এবং গ্যাস চাপবেন, বিকজ নোয়াখালী গ্যাস নোয়াখালী দেন, ওখান থেকে আপনি সারা বাংলাদেশ বাকিটা দেন। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপাতত আমরা গ্যাস ফিল্ড থেকে কোনো গ্যাস বাড়িতে দিচ্ছি না। এটা মোটামুটি আমরা শিল্প কারখানায় দেওয়ার চেষ্টা করছি বেশি। যখন বাড়িতে যাওয়ার পরিকল্পনা হবে তখন আমরা দেব। ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন 169 নম্বর প্রশ্নটি প্রশ্নকর্তা আজকে উত্থাপন করতে চাচ্ছেন না, সুতরাং এটাকে আজকে স্কিপ করে গেলাম। পরবর্তী প্রশ্ন তারকা চিহ্নিত প্রশ্ন 170, জনাব মোহাম্মদ নুরুল আমিন, রংপুর 6। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রংপুর 6 পীরগঞ্জ শহীদ আবু সাইদের এই রক্তঝরা জমিন, সেখান থেকে আমি নির্বাচিত এই মহান সংসদে তারকা চিহ্নিত 170 প্রশ্নটি আপনার মাধ্যমে এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, রংপুর জেলাউদ্দিন পীরগঞ্জ উপজেলায় বর্তমানে মোট বিদ্যুতের চাহিদা 20 মেগাওয়াট। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করায় বর্তমানে লোডশেডিং নাই। চলতি সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ বিভাগ কর্তৃক ইতিমধ্যে নিম্নবর্ণিত কার্যক্রম গ্রহণ করেছে। সকল বিপণী বিতান ও ব্যবসায়ী স্থাপনার বাইরে আলোকসজ্জা বন্ধ, সকল বিপণী বিতান ও ব্যবসায়ী স্থাপনার ব্যবহৃত শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে, বিপণী বিতান ও ব্যবসায়ী স্থাপনার সাইনবোর্ডের আলো
দোকান বন্ধ করার সাথে সাথে বন্ধ করা, লাইন রক্ষণাবেক্ষণ, রাইট অফ দ্য ওয়ে, গাছপালা কাটার কর্তন করা সম্পূর্ণ করা হয়েছে। প্রয়োজনীয় পরিমাণের O&M মালামাল মজুদ রাখা, লিফলেট, মাইকিং, উঠান বৈঠকের মাধ্যমে অফ টেক আওয়ারে 11টা থেকে 7টা, সেচ পাম্প চালনা, কৃষক সহ সংশ্লিষ্ট সকলকে উদ্যত্তকরণ। মাননীয় স্পিকার, ধন্যবাদ। জনাব মোহাম্মদ নুরুল আমিন, মাননীয় সদস্য একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রংপুর 6 পীরগঞ্জে আল্লাহর অশেষ রহমতে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি, এরপরে সেখানে লোহার খনি, ধাতব দ্রব্যের খনি, চীনামাটির খনি, খনিজ সম্পদের সমৃদ্ধ এই রংপুর। মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগেই সফর করেছেন সেখানে। শহীদ আবু সাইদের কবরের একটু পাশ থেকেই আমাদের কয়লার খনি শুরু। তো আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, আমাদের এই খনিজ সম্পদগুলো উত্তোলন করে কয়লা শিল্পভিত্তিক কলকারখানা নির্মাণ এবং বেকারত্ব নিরসনের জন্য কোনো পরিকল্পনা তার আছে কিনা? সেই সাথে জানতে চাই, উত্তরাঞ্চলে গ্যাসের লাইন গেছে, জনগণ গ্যাস পাচ্ছে না, এ ব্যাপারে জনগণের চাহিদা পূরণে তার কোনো বাস্তবসম্মত পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমরা আমাদের নেতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে গত দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো রকম কূপ খনন করা হয় নাই, দেশীয় সম্পদ উত্তোলনের ব্যবস্থা করা হয় নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে, দ্রুত আমরা এই কূপ খনন করে বিভিন্ন জায়গায় গ্যাস আবিষ্কার করার চেষ্টা করছি। এবং উনি যে ওনার এলাকার যে পাথর এবং সোনার খনির কথা বলেছেন, ওটাও আমরা করব, দেখব ওখানে সঠিক আছে কিনা। সিসমিক স্টাডি চলছে, স্টাডি শেষ হলে আমরা এটার কাজ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব সরওয়ার জামাল নিজাম, মাননীয় সদস্য চট্টগ্রাম 13। আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা হলো চট্টগ্রাম শহরের দক্ষিণে কর্ণফুলী নদীর পাড়ে অত্যন্ত শিল্পী সমৃদ্ধিশালী একটা উপজেলা, আনোয়ারা কর্ণফুলী। ওখানে অনেক শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়েছে এবং লোকের বসবাস অত্যন্ত ঘন। কিন্তু দেখা যায় দুপুরের 2টার পর থেকে রাত অবধি ওখানে বিদ্যুৎ লাইন থাকে না। পল্লী উন্নয়ন যেটা সংস্থা আছে তাদেরকেও আমি 2-1বার নির্বাচনের সময় ফোন করেছি যে এই সমস্ত এলাকায় যদি আপনারা বিদ্যুৎ না দেন তাহলে শিল্পে যারা কাজ করে সারা রাত কাজ করে রাতে বিশ্রাম করতেছে, বিশ্রাম নিতে পারে না, মানুষ খুব কষ্টভোগ করে। কাজেই আপনার এটার কোনো উন্নয়ন হবে কিনা। কাজে আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি যে পল্লী উন্নয়ন যে বিদ্যুৎ যেগুলো আছে সেগুলোর আগামীতে কোনো বিদ্যুতের উৎপাদন বাড়াবার বা লোকজনের যে বর্তমান অবস্থা তা রহিত করার কোনো উনি সিদ্ধান্ত নেবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে এই এলাকায় যেসব বিভ্রাট আছে এই ব্যাপারে কাজ শুরু করেছে। আমি আশা করি অতি দ্রুত এটা শেষ হবে। জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম, রাশেদ, শেরপুর 1, মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন করতে চাচ্ছি, আমার জেলা শেরপুর, সেই জেলায় গ্যাসের যে লাইন আছে সেই লাইনটি দেখা যাচ্ছে যে ওনাদের মতামত হচ্ছে যে এত বেশি লাস্টে যে গ্যাস সরবরাহ স্বাভাবিকভাবেই শেষ মুহূর্তে গিয়ে খুবই কম হয়। বিধায় আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানে নতুন করে কোনো শিল্প কারখানা করা বা এ কেন্দ্রিক কী কী সমস্যা। ওনারা বলছেন যে গ্যাস সরবরাহে বড় ধরনের সমস্যা বা ঘাটতি।
আমার জেলায় এরকম কোনো উদ্যোগ আছে কিনা যে লাইন সম্প্রসারণ অথবা বিশেষ লাইন স্থাপন, জানাবেন মেহেরবানি করে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মানে স্পিকার, আমি তো ছিলাম চিটাগংয়ে, চলে গেলাম শেরপুরে। তো আমাদের এই পরিকল্পনা এখন নাই মাননীয় স্পিকার। ধন্যবাদ স্পিকার। পরবর্তী প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন 171, জনাব মোহাম্মদ আশরাফুদ্দিন, নরসিংদী 5, উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্ন, শিল্পমন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি নরসিংদী জেলার রায়পুর উপজেলায় বিসিক শিল্প নগরী স্থাপনের পরিকল্পনা সরকারের আছে কি না? মাননীয় শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মাননীয় স্পিকার, বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক কর্তৃক নরসিংদী জেলার বেলাবো ও রায়পুর উপজেলার 121 একর জমিতে বিসিকের একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের কার্যক্রম চলমান আছে। পরিকল্পনা কমিশনের নির্দেশনার আলোকে প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা চলমান। সম্ভাব্যতা সমীক্ষা শেষে চূড়ান্ত প্রতিবেদন প্রাপ্তির পর ডিপিপি প্রণয়ন করা হবে। এটি বাস্তবায়িত হতে আরও 3 বছর সময় লাগবে। মাননীয় স্পিকার, এটি একটি লম্বা উত্তর, আপনি চাইলে আমি পুরোটা পড়ে শোনাবো অথবা পঠিত বলে গণ্য করতে পারেন। ধন্যবাদ। প্রশ্নটির বাকি অংশ পঠিত বলে গণ্য হোক। মাননীয় সদস্য প্রশ্ন উত্থাপনকারী জনাব মোহাম্মদ আশরাফুদ্দিন একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রশ্ন এখানে, একটা বেসিক শিল্পনগরী করতে গেলে বাংলাদেশে আমরা দেখে আসছি জমি অধিগ্রহণ, সেই সাথে সমীক্ষা, বাস্তবায়ন সব মিলিয়ে 5 বছর চলে যায়। একজন ব্যবসায়ী যে কিনা বেসিক শিল্পনগরীতে জমি কিনে, তার কিন্তু ব্যবসাটা বড় ব্যবসা না, সে কিন্তু মিড ক্লাসের চেয়ে লোয়ার মিড ক্লাস। তো 5 বছর যদি লেগে যায় একটা বেসিক শিল্পনগরী চালু করতে, যেখানে প্রাইভেট অর্গানাইজেশন 1.5 বছরের ভিতরে করে ফেলে, তা আমার প্রশ্ন হলো যে 3 বছর সময় নেবেন উনি বাস্তবায়ন করার জন্য, এই ঘুরে ফিরে 5 বছর থেকে এই সময় কমিয়ে উনি 2 বছরের ভিতরে আনতে পারবেন কিনা, তাতে করে আমরা একটু উন্নয়নের মুখ দেখতে পারবো, ব্যাঘাত মোচন হবে এবং উদ্যোক্তা সৃষ্টি হবে। আমি চাই এখানে উনি কিভাবে সময়টা কমিয়ে নিয়ে আসতে পারবেন কিনা। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে প্রশ্নকর্তা মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। আপনার যে সময়ের কনসার্ন, এটা আমি পুরোপুরি শেয়ার করি। তবে একটা জিনিস কি, বিসিক শিল্পনগরী এইভাবে প্রতিষ্ঠা হয় না যে কিছু সংখ্যক সম্ভাব্য শিল্প উদ্যোক্তা তাদের প্রকল্প জমা দিয়েছেন এবং বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার পরে তারা তাদের কাজ শুরু করবেন, ব্যাপারটা এরকম না। এটি স্থাপন করা হয় এর আগে শতপ্রণোদিত হয়ে স্ব-উদ্যোগে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিক একটা সম্ভাব্যতা সমীক্ষা যাচাই করে তারা এখানে একটা শিল্প পার্ক বা বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার উদ্যোগ নেয় এবং শিল্প হওয়ার পরে, বিসিক হওয়ার পরে তারপরে আগ্রহী উদ্যোক্তারা এসে প্লট নেন, তারপরে শিল্প প্রতিষ্ঠার উদ্যোগ নেন। কিন্তু তারপরেও আমি আপনার সময়ের এই কনসার্নটা পুরোপুরি শেয়ার করি। ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব আনিসুর রহমান, মাদারীপুর 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী আসন মাদারীপুর 3। মাদারীপুর সদরে আমাদের একটি নতুন শিল্পনগরী গড়ে উঠেছে। সেখানে মাটি ভরাটের কাজ শেষ, জমি অধিগ্রহণ হয়েছে, কিন্তু শিল্প নগরী হিসাবে শিল্প উদ্যোক্তারা সেখানে যে শিল্প গড়ে তুলবে, যখন আমি দেখলাম দীর্ঘদিন পড়ে আছে, আমরা বুঝতে পারলাম সেই শিল্প প্রকৃত ব্যবসায়ীরা না পেয়ে কিছু অসাধু লোক সেখানে প্লটগুলো পেয়েছে। সেই ব্যাপারে আমার শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, একটি পদক্ষেপ নেবেন কিনা উনি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে জানলাম মাদারীপুরে যে কটি প্লট বরাদ্দ হয়েছে
একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শিল্প স্থাপন করে উৎপাদনে যাওয়ার কথা। তো যে সমস্ত জায়গায় ব্যত্যয় হয়েছে সেটা যদি সময় ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে থাকে আমরা নিশ্চয়ই সে বিষয়ে ব্যবস্থা নিব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য আব্দুল মুন্তাকিম, নীলফামারী 4। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার সৈয়দপুর এবং কিশোরগঞ্জে বিসিক শিল্পনগরী 1962 সালে স্থাপিত সম্ভবত। তো সেই বিসিক শিল্পনগরীতে এখন বর্তমানে 10 একর জমি আছে এবং প্লট আছে 50টি। ইতিমধ্যে আমি তাদের সাথে বসেছিলাম, সেখানে ব্যবসায়ী এবং শিল্প উদ্যোক্তাবৃন্দ বলেছেন যে আরও 100টি প্লট, আরও প্রায় 50 একর জমি যদি সেখানে দেওয়া যেত, বৃহত্তর রংপুরের শিল্প আমরা অনেক দূরে এগিয়ে নিতে পারতাম। এই ব্যাপারে মাননীয় শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে, সেখানে কোনো নতুন কোনো জমি অধিগ্রহণ এবং সেখানে নতুন শিল্প প্লট স্থাপনের পরিকল্পনা নেবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমি অফ দি কাফ উত্তরটা দিতে চাচ্ছি না। এটার জন্য আমাদের একটু প্রস্তুতি দরকার, কারণ এখানে জমির প্রাপ্যতা আছে কি না সেটি স্থানীয় প্রশাসনের সাথে যাচাই করার বিষয় আছে। আমরা নোটিশ দিলে তো আমরা প্রস্তুত হয়ে উত্তর দিব, কিন্তু এমনিতে আপনার উত্তরটাকেই আমি একটা নোটিশ হিসাবে গণ্য করছি মাননীয় সদস্যের। উইল লুক ইনটু ইট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 172, জনাব মোহাম্মদ আব্দুল আলিম, মাননীয় সদস্য বাগেরহাট 4। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি মহান সংসদে তারকা চিহ্ন প্রশ্ন 172টি পাঠ করে শোনাচ্ছি। আমার প্রশ্নটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী মহোদয়ের নিকট। মাননীয় মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, বর্তমানে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় বিদ্যুৎবিহীন গ্রাম আছে কিনা, থাকিলে তাহা কি, এবং উক্ত গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হইবে কিনা। মাননীয় মন্ত্রী। স্পিকার, বর্তমানে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলায় বিদ্যুৎবিহীন কোনো গ্রাম নাই। ধন্যবাদ স্পিকার। মাননীয় সদস্য একটি প্রশ্ন করতে পারেন, জনাব আব্দুল আলিম। মাননীয় স্পিকার, আমরা পল্লী বিদ্যুতের অধীন বিদ্যুৎ গ্রহণ করে থাকি, কিন্তু পল্লী বিদ্যুতের অনেক অনিয়ম রয়েছে। বিশেষ করে আমরা লাইন থাকলেও নিয়মিত আমরা বিদ্যুৎ পাই না। এটি একটি বাংলাদেশের প্রচলিত একটা রেওয়াজ হয়েছে যে বিদ্যুৎ কখন আসে এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাই সেটা হলো এই যে আমাদের গ্রাহকগণ তারা বিদ্যুতের যে মিটারটি ক্রয় করে নিজেদের অর্থ প্রদান করে, কিন্তু প্রতি মাসে সেই বিদ্যুতের ভাড়া দিতে হয় সেই পল্লী বিদ্যুৎকে। এটা একটি অনিয়ম। সুতরাং এর হাত থেকে এই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে সেটা জানতে চাচ্ছি। মাননীয় সদস্য, আপনি জানতে চেয়েছেন বিদ্যুৎবিহীন গ্রাম আছে কিনা, এখন তো একটা নতুন প্রশ্ন করলেন। এনিওয়ে, মাননীয় মন্ত্রী। স্পিকার, বিদ্যুৎ পায় না এটা বলে ঠিক না। পল্লী বিদ্যুৎ বোর্ডের যে লাইনগুলো আছে অনেক লম্বা লম্বা লাইন, অনেক সময় টেকনিক্যাল ফল্টের জন্য বিদ্যুৎ থাকে না, আবার রিপেয়ার করলে আবার বিদ্যুৎটা চলে আসে। সেই জন্য মাঝে মাঝে এটা বিভ্রাট হয়। আর 2 নম্বর হলো, আপনার যে মিটারের কথা বলছেন, এটা দীর্ঘদিন যাবৎ ফ্যাসিস্ট গভর্নমেন্ট প্রিপেড মিটার লাগিয়ে 10% করে চার্জ করে। এটা নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ আছে। সেই জন্যই আমরা দায়িত্বভার গ্রহণ করার পরে এই মিটারগুলোর প্রোগ্রামগুলো চেক করছি। চেক করে যদি অসামঞ্জস্যপূর্ণ দেখি তাহলে আমরা এটা ঠিক করে দেব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য আতিকুর রহমান মুজাহিদ, কুড়িগ্রাম 2। আপনারা আসনে যান।
মাননীয় সদস্য ওখান থেকে প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি একটা রিপোর্ট জাস্ট বলে আমার কোশ্চেনটা করতে চাই। আজকে আমার দেশে একটা রিপোর্ট হয়েছে, বিপিসি এবং কাস্টমের তথ্য অনুযায়ী ব্যাপক ফারাক জ্বালানি মাননীয় সদস্য সম্পূরক প্রশ্ন মূল প্রশ্নের সাথে জি জ্বালানি সংকট সম্পর্কিত হতে হবে। জি জ্বালানি সংকট নিয়ে বলতেছি। এখানে জ্বালানি সংকট নিয়ে যেটা বলা হয়েছে, পত্রিকার নোটিশ পড়তে পারবেন না, আপনি মূল প্রশ্নটা করে ফেলেন। কোন এলাকায় জ্বালানি সংকট হয়েছে সেই সম্পর্কে মাননীয় মন্ত্রীর কাছ থেকে জেনে নিন, রিপোর্ট পড়ার দরকার নেই। আচ্ছা, যেটা হলো যে আমাদের ইস্টার্ন রিফাইনিংয়ে যে এখন সংকট দেখা দিয়েছে তেলের সংকটের অভাবে, যেটা তথ্য অনুযায়ী আগামী এই মে মাসের মধ্যেই আমাদের সব ফাঁকা হয়ে যাবে। সেক্ষেত্রে মন্ত্রী মহোদয় কি বলবেন যে কবে নাগাদ আমাদের যথেষ্ট পরিমাণ এই ক্রুড তেল আসবে, যেটা 65,000 ঘাটতি এবং রানিং, যেটা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি 1,80,000 দরকার, সেখানে মাত্র 60 থেকে 65,000 আসতেছে, যেটা রাষ্ট্রের সারা দেশেরই তেল এবং সংকট দেখা দিচ্ছে। এক্ষেত্রে উনি কিভাবে অ্যাড্রেস করবেন এবং ওনার তথ্যটার সাথে বর্তমান রিপোর্টের কোনো মিল নাই এবং ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সবার আগে তেল সংকটের দেশ হিসাবে পড়ব, সেই জিনিসটা উনি কিভাবে অ্যাড্রেস করবেন? মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, ছিলাম বিদ্যুতে, এলাম তেলে। মাননীয় স্পিকার, আপনার আমাদের দেশে পত্রিকায় আপনি যদি মনে করেন এটি সম্পূরক প্রশ্ন নয়, আপনি উত্তর নাও দিতে পারেন। আমি সম্পূর্ণ প্রশ্ন না, তারপর উত্তর দেবই। উনি ইয়াং ম্যান, আমি আশা করি উত্তরটা দেওয়া হচ্ছে, সেই জন্য আমি উত্তর দিচ্ছি। আমাদের রিফাইনারিতে তেল আছে এবং আমরা তেল ক্রুড কিনেছি, ক্রুড আসছে। ওনাকে মনে রাখতে হবে পৃথিবীতে একটা সমস্যা সৃষ্টি হয়েছে ইরান যুদ্ধকে কেন্দ্র করে। তারপরেও তারেক রহমানের নেতৃত্বে এই সরকার যে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তেল সংগ্রহ করে এনে আমরা তেল দিচ্ছি এবং রিফাইনারিতে আমরা পারচেস করেছি, এটা রাস্তায় আছে, এটা শেষ হওয়ার আগেই চলে আসবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন 173, দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা 19। আমি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, 192, ঢাকা 19, তারকা চিহ্নিত প্রশ্ন 173 এই মহান জাতীয় সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, ব্যাপারটি গুরুত্বপূর্ণ দেখে আমি একটু পড়ে শোনাচ্ছি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি আমার নির্বাচনী এলাকা ঢাকা 19 সাভার আশুলিয়াতে জনগণের ভোগান্তি লাগবে নতুন গ্যাস সংযোগের কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা, হইলে তাহা কবে নাগাদ বাস্তবায়ন করা হইবে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আবাসিক, বাণিজ্যিক, সিএনজি শ্রেণীতে নতুন গ্যাস সংযোগ প্রদানের কোনো বিষয়টি বর্তমানে স্থগিত রয়েছে। এটা বহুদিন যাবৎ এর স্থগিত আছে। শুধু শিল্প ক্যাপটিভ শ্রেণীর শর্তাধীন নতুন গ্যাস সংযোগ প্রদানের বিষয়টি চালু আছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন একটি সম্পূরক প্রশ্ন করেন। মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা যতটুকু জানি যে 2014 সালে এটা রেস্ট্রিক্টেড করা হয়েছিল এবং 2022 সালে এটা কমপ্লিটলি বন্ধ আছে এবং এখন যে 12 কেজি সিলিন্ডার গ্যাস যেটা বাজারে চালু আছে এবং সাভার আশুলিয়া এলাকাতে যেগুলা বহুল ব্যবহৃত এবং বিক্রিত হচ্ছে, বেশ কিছু কোম্পানি বসুন্ধরা, ওমেরা, ইউনি, পেট্রোমাক্স, বেক্সিমকো সিটি, সেনা ফ্রেশ সরকার কর্তৃক নির্ধারিত এগুলা মূল্য হলো 12 কেজি 1341-1400 টাকার নিচে, কিন্তু এই প্রত্যেকটা বিক্রি হচ্ছে 2200-2600 টাকা করে। তো এখন যদি এই সিন্ডিকেট এখনও তারা সক্রিয় থাকে, তাহলে আওয়ামী লীগের 17 বছরের সেই কথাই তো আমরা মনে করছি, সেরকমই ভাবছি। তো এইটা কি নিয়ন্ত্রণ করার কোনো পরিকল্পনা আছে কিনা এবং সরকারি নির্ধারিত রেটে জনগণের লাঘব কবে মুক্ত হবে এবং জনগণ কবে এই সুফল পাবে? মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, এলপিজি সিলিন্ডারগুলো সম্পূর্ণভাবে ব্যক্তি খাতে। আমরা সরকার আসার পরে সরকার থেকে যেন আমরা এই সিলিন্ডার করতে পারি সেই জন্য পরিকল্পনা করছি। আশা করি অতি দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সরকারের পক্ষ থেকেও আপনার
এই সিলিন্ডার বিক্রি করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রীর ভাষ্য অনুযায়ী আমাদের বাড়ি ঘরে এখন আর কোনো গ্যাসের সংযোগ দেওয়া হবে না, বা যেই সংযোগগুলো আছে সেখানেও কিন্তু মাননীয় মন্ত্রী গ্যাস পাওয়া যায় না। কিন্তু আজকে আপনার কাছে আমার প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটা সার কারখানা আছে মাননীয় স্পিকার, এবং সেই সার কারখানাটি জিয়া ফার্টিলাইজার কারখানা নামেই পরিচিত। সেখানে গ্যাসের অভাবে আমরা সার উৎপাদন করতে পারছি না। মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে এই সার কারখানায় উনি গ্যাস সংযোগ বা গ্যাস সাপ্লাই দিতে পারবেন, সংযোগ আছে, সাপ্লাই দিতে পারবেন কিনা। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য যে প্রশ্ন করেছেন তাকে জানানোর জন্য বলছি, আমরা অতি দ্রুত এই সার কারখানায় গ্যাস লাইন স্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। পরবর্তী প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন 174, জনাব সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 174 এই মহান সংসদে উত্থাপন করিলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত প্রশ্ন 174-এর উত্তর, দেশে বেকারত্ব দূর করার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের নতুন শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পরিকল্পনা আছে। এই মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের বেশ কয়েকটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা আমি আপনাকে সংক্ষেপে বলছি। ইউরিয়া ফর্মালডিহাইড 85, 15 একর জমির উপরে পলাশ ফার্টিলাইজার লিমিটেড কোম্পানির খালি জায়গায় ইউরিয়া ফর্মালডিহাইড কারখানা স্থাপনের নিমিত্তে ডিটেইলড টেকনো ইকোনমিক ফিজিবিলিটি স্টাডি সম্পাদন কার্যক্রম আছে। 4 লক্ষ টন টিএসপি সার উৎপাদন সম্পন্ন টিএসপি কমপ্লেক্সের অভ্যন্তরে একটি নতুন কারখানার টেকনো ইকোনমিক ফিজিবিলিটি স্টাডির কার্যক্রম চলমান আছে। একইভাবে খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেডের খুলনা নিউজপ্রিন্ট মিলস এবং খুলনা মিলস লিমিটেড প্রাঙ্গণে একটা স্টার্চ ফ্যাক্টরি এবং এপিআই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্টস শীর্ষক প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম চলমান আছে। মাননীয় স্পিকার, বাকি উত্তর যদি আপনি পঠিত বলে গণ্য করেন। উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য হোক। মাননীয় সদস্য একটি প্রশ্ন করতে পারেন। উত্থাপনকারী প্রশ্ন উত্থাপনকারী জনাব সরওয়ার জামাল নিজাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি বলেছি আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম শহরের দক্ষিণে আনোয়ারা কর্ণফুলী অত্যন্ত শিল্প সমৃদ্ধি এলাকা। এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সিউএফএল স্থাপন করেছেন, কাফকো স্থাপন করেছেন, কেপিজেড স্থাপিত হয়েছে এবং চাইনিজ একটা ইপিজেড স্থাপিত হতে যাচ্ছে। আমি চেম্বারের সভাপতি থাকাকালীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ইরানে প্রতিনিধি নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন, সাথে দিয়েছিলেন জামাল উদ্দিন সাহেব। আপনারা জানেন ডিপিএম ছিলেন তিনি, আমাদের প্রয়াত দেশনায়ক জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়। উনি শুধু গিয়ে আমরা রাফসানজানি সাহেবের সাথে দেখা করেছি এবং রাফসানজানিকে আমি বাংলাদেশে আমন্ত্রণ জানাছিলাম। উনি আসছিলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট এনি প্রেসিডেন্ট ভিজিটেড চিটাগং। ওনার সাথে একটা প্রোটোকল, আমরা 4টা প্রোটোকল সাইন করছিলাম ইন্ডাস্ট্রি স্থাপন করার জন্য। বিশেষ করে একটা প্লাস্টিক গ্রেনুয়েল ফ্যাক্টরি করার জন্য ম্যাডাম খালেদা জিয়া পাঠিয়েছেন, আমরা রিকোয়েস্ট করেছেন। এটা উনি
সেটা প্রোটোকলে তিনি সাইন করে গেছেন, কিন্তু আজ পর্যন্ত এটা বিগত 17 বছরে স্বৈরাচারী সরকার এটার কোনো উদ্যোগ নেয় নাই। এখন আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, প্লাস্টিক গ্রেনুয়েল ফ্যাক্টরি যদি হয় তাহলে শিল্পের মাদার অফ দি র মেটেরিয়ালস প্লাস্টিক গ্রেনুয়েল, ওটা যদি হয় ইনশাল্লাহ আমাদের পিছনে ফিরে তাকাতে হবে না, দেশ এইভাবে সমৃদ্ধিশালী হবে। সেই ফ্যাক্টরি করার কোনো উদ্যোগ নেবে কিনা আমি সেটা মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে প্রশ্ন করতে মাননীয় সদস্যকে ধন্যবাদ। এরকম একটি গ্রেনুলার ফ্যাক্টরি করার জন্য একটা ফিজিবিলিটি স্টাডি চলমান আছে। যে সময়ের রেফারেন্স দিয়েছেন মাননীয় সদস্য, তারপরে তো বেশ কয়েকটি দশক পার হয়েছে। তো বর্তমান পরিস্থিতিতে এরকম একটি প্রকল্পে যাওয়ার জন্য কি মডেলে আমরা যাব এবং তার বর্তমান প্রাসঙ্গিকতা কতটুকু, এটার উপরে চূড়ান্ত সিদ্ধান্তটি হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব তাজউদ্দিন খান, মেহেরপুর 1, প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা মেহেরপুর 1, মেহেরপুর সদর এবং মুজিবনগর। মেহেরপুর ছোট্ট একটা জেলা, যেখানে মাত্র 276 বর্গ মাইল এরিয়া, শতভাগ জমি চাষ হয়ে থাকে সে জায়গাতে। কৃষকরা এক বছর ফসলের মূল্য পেলেও পরের বছর পায় না। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, কাঁচা পাট ভিত্তিক কোনো শিল্প কল কারখানা মেহেরপুরে তৈরি করার পরিকল্পনা আছে কিনা? মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, এই পাট শিল্পের ইতিহাসটা বাংলাদেশে এখন একটা মোরলেস স্টোরি টেল। কারণ যে পাটকলগুলি আছে একটা সময় লাভজনক থাকলেও সরকারি এবং বেসরকারি প্রত্যেকটা মিলই স্ট্রাগলিং মিল। তো আমরা পাটের ব্যবহারে আরও বৈচিত্র্য আনার এবং এখনকার এই এনভায়রনমেন্ট কনসিয়াস একটা সময়ে কিভাবে পাটের পণ্যের মধ্যে বৈচিত্র্য এনে এটাকে আরও রপ্তানিযোগ্য করা যায় সেটা নিয়ে কাজ করছি। যদি আমরা চাহিদা সৃষ্টি এবং বৃদ্ধি করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সেটা বিবেচনা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম বাঁশখালী। মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, এখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ এসএস পাওয়ার প্ল্যান্ট রয়েছে, দৃশ্যমান কোনো শিল্প কারখানা স্থাপিত হয় নাই। আমি ওনার মাধ্যমে জানতে চাই, ইকোনমিক জোন হওয়ার সম্ভাব্যতা রয়েছে এবং প্রচুর জায়গা রয়েছে, বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ইকোনমিক জোন করার কোনো পরিকল্পনা আছে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে প্রশ্নকর্তাকে ধন্যবাদ। আমার এই জায়গাতে আমাদের এই পর্যায়ে কোনো পরিকল্পনা আছে কিনা এটার জন্য আমার একটা নোটিশ প্রয়োজন। তারকা চিহ্নিত প্রশ্ন 175, মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া 5। অনুপস্থিত, প্রশ্নটি উত্থাপিত হলো না। কেউ উত্থাপন করতে চান? আমি মোহাম্মদ আব্দুল মান্নান, 247 ব্রাহ্মণবাড়িয়া 5। আমি আমার তারকা চিহ্নিত প্রশ্ন 175 এই মহান সংসদে উত্থাপন করলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, ব্রাহ্মণবাড়িয়ার যে সমস্ত এলাকায় গ্যাস নেই সেই সমস্ত এলাকায় গ্যাস সরবরাহের পরিকল্পনা সরকারের আপাতত নেই। দেশের সামগ্রিক গ্যাসের চাহিদার বিপরীতে দেশীয় গ্যাসের ক্রমহ্রাসমান উৎপাদন ও আমদানিকৃত এলএনজির মিলিয়ে মোট গ্যাস সরবরাহের ঘাটতি থাকায় গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে গত 23/7/25 তারিখের পরিপত্রের মাধ্যমে বিদ্যুৎ
সার ও বিশেষ করে শিল্পাঞ্চল ব্যতীত আবাসিক বাণিজ্যিক ও সিএনজি সেইতে কোনো গ্যাস সংযোগ প্রদান করা স্থগিত রাখা হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য জনাব আব্দুল মান্নান একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5। এই ব্রাহ্মণবাড়িয়া থেকে এই তিতাস গ্যাস সারা বাংলাদেশে সরবরাহ হয়, অথচ আবার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে স্টোন থ্রো ডিস্টেন্স, ওইখানে গ্যাস নাই। আমি মাননীয় মন্ত্রীর কাছে জিজ্ঞেস করতে চাই আমার ওইখানে বিদ্যুৎ গ্যাসের কোনো ব্যবস্থা তিনি করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। আমাদের পরিকল্পনায় নাই, তবে চিন্তা করে দেখা যাবে যে করা যায় কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মোহাম্মদ ইজ্জতুল্লাহ মাননীয় সদস্য সাতক্ষীরা 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের বিদ্যুৎ মন্ত্রীর কাছে প্রশ্ন যে ভোলায় তো গ্যাস উৎপাদন হচ্ছে, তো সেখান থেকে আমাদের খুলনা বিভাগ, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এসব এলাকায় গ্যাস সরবরাহ করে শিল্প ইন্ডাস্ট্রি করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, ভোলায় যে গ্যাস আছে আমরা পরিকল্পনা করছি ভোলাতেই পাওয়ার স্টেশন বসাবো, সেখান থেকে ভোলার গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করব। এবং খুলনাতে 2টি পাওয়ার স্টেশন তৈরি করেছে, কিন্তু গ্যাসের সংযোগ হয় নাই। আমরা পরিকল্পনা করছি সেই 2টা পাওয়ার স্টেশনকে চালু করার জন্য ভোলা থেকে গ্যাস খুলনায় নিয়ে যাব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালী 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রীর কাছে আমার একটু জানার বিষয়, সেটি হচ্ছে আমরা গতকালকেই দেখলাম যে আমাদের একজন সম্মানিত জাতীয় সংসদ সদস্য জ্বালানি সংগ্রহ করতে গিয়ে তিনি কিছুটা অসম্মানিত অবস্থার মধ্যে পড়েছেন। এর আগে আমাদের একজন সংসদ সদস্য আমরা জেনেছিলাম যে তিনি তেল না পেয়ে, জ্বালানি না পেয়ে তিনি কিছুটা সংকটের মধ্যে ছিলেন। আমরা খুবই ছোটোখাটো জনপ্রতিনিধি, দিনে অন্তত 30 থেকে 40টা ফোন পাচ্ছি এলাকায়, যেহেতু আমাদের এলাকা বাউফল আমার এলাকা, সেখানে পেট্রোল পাম্প না থাকার কারণে ডিলার যারা বিক্রি করেন, সেই ডিলার যারা বিক্রি করেন তারাও কারসাজি করেন। এই কারসাজি যারা করেন তারা দোকানগুলো বন্ধ করে দিয়ে নিজেদের বাড়িতে বিক্রি করেন। সেখানে যখন ম্যাজিস্ট্রেট যান বাড়িতে তারা কেউ থাকেন না। তো এই জায়গায় আমি লক্ষ্য করছি যে আজকেও সম্মানিত বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী যে কথা বলেছেন সেটার সাথে আমাদের এলাকাগুলোর পরিস্থিতির তো কোনো মিল নেই। প্রশ্ন করুন মাননীয় সদস্য, প্রশ্ন করুন। এই প্রশ্নটা হচ্ছে এই যে আজকে আমরা এটাও জানতে পেরেছি যে রাত 8টার মধ্যে বাণিজ্য কেন্দ্রগুলো বন্ধ করে দিতে বলা হচ্ছে। তো এই পরিস্থিতিতে বিশেষ করে আমার বাউফল এলাকা পটুয়াখালী 2 এই এলাকায় যে জ্বালানির সংকটে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে, এই পরিস্থিতি উত্তরণে মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন? মাননীয় মন্ত্রী। আমাদের যে মজুদ আছে এবং যে এলাকায় প্রতিদিন যতখানি তেল দেওয়ার কথা সেটা আমরা সাপ্লাই করছি। এখন ওনার বক্তব্যে উনি বললেন সেই ডিলার ইচ্ছা করে যে পালিয়ে যায়, সেটা ওখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে বললে সেই ডিলারকে ধরে এনে সেই তেলগুলো সরবরাহ করতে পারে। আর আজকে যে বৈশ্বিক যে অবস্থা সারা পৃথিবীতে, এইটা একটা বড় সমস্যা হয়ে গেছে। তারপরেও আমরা বাংলাদেশে এইটাকে সুষ্ঠুভাবে চালিয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু মানুষের মধ্যে যদি প্যানিক বাইং সৃষ্টি হয় সেটা রোধ করা একটু কঠিন। আমরা মানুষের কাছে অ্যাপিল করছি যে আপনারা যা প্রয়োজন তাই ক্রয় করেন, তার বেশি ক্রয় করেন না। এটা যদি মানুষ করে তাহলে আমার মনে হয় না যে বিদ্যুৎ নিয়ে কোনো এই জ্বালানি নিয়ে কোনো সমস্যা হবে। আর 8টার পরে যেটা বন্ধ করতে বলা হয়েছে, সারা পৃথিবীতে
আই রিপিট, সারা পৃথিবীতে এখন সবাই সাশ্রয়ী হয়েছে। সেই জন্য আমরাও তো পৃথিবীর বাইরে না, পৃথিবীতে, সেই জন্য আমরাও সাশ্রয় করার জন্য জনগণকে অনুরোধ করছি। আশা করি জনগণ আমাদের এই অনুরোধ রক্ষা করবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। চিহ্নিত প্রশ্ন 176 মোহাম্মদ রকনউদ্দিন বাবুল, লালমনিরহাট 2, প্রশ্ন উত্থাপন করেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন। শিল্পমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি লালমনিরহাট জেলার বেকারত্ব দূর করিবার নিমিত্তে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করিবার লক্ষ্যে কোনো পদক্ষেপ গ্রহণ করা হইবে কি না, না হইলে কারণ কি? মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সদস্যকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 176 লালমনিরহাটে, এটির আগে মানে প্রাসঙ্গিকতার স্বার্থে এটা বলে নেওয়া ভালো যে লালমনিরহাটের সাপটিবাড়িতে 87 সনে 15.6 একরের উপর একটি বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে 108টি প্লট এবং এই মুহূর্তে কোনো বরাদ্দযোগ্য প্লট নাই। আমরা যদি, সরকার তো নিজে শিল্প প্রতিষ্ঠা করে না, বিসিক নিজে শিল্প প্রতিষ্ঠা করে না, কিন্তু শিল্প প্রতিষ্ঠার সহায়ক হিসাবে শিল্প পার্ক বা শিল্প নগরী প্রতিষ্ঠা করে দেয়। আমরা সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে যদি সুনির্দিষ্ট কোনো প্রস্তাব পাই শিল্প উদ্যোক্তাদের নিকট থেকে, তাহলে সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে এবং সেখানে অকৃষি অনাবাদী জমির প্রাপ্তি সাপেক্ষে শিল্পনগরী প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া যেতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য রকনউদ্দিন বাবুল একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের লালমনিরহাট জেলা তিস্তা বেষ্টিত একটি জেলা। আমার নির্বাচন এলাকায় 16টি ইউনিয়নের মধ্যে 4টি ইউনিয়ন আপনার নদীবেষ্টিত। এই নদীবেষ্টিত এলাকার বন্যার তিস্তার কলার গ্লাসে হাজার হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়, হাজার হাজার পরিবার। সেই চরাঞ্চলের মানুষগুলোকে বেকারত্ব দূর করার জন্য কোনো শিল্প এলাকা সেখানে গড়ে ওঠা সম্ভব কিনা আর কি আপনার, এটি আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সদস্যকে ধন্যবাদ। আমি উনার এলাকাটা মিস করেছি। উনি কি লালমনিরহাটের কথা জানতে চাচ্ছেন? লালমনিরহাটের উত্তরটা আমরা মাত্র দিয়েছি, যেটি তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর ছিল। উত্তর দিয়েছেন? জি। লালমনিরহাটে প্রশ্নকর্তা জানতে চেয়েছিলেন যে শিল্প প্রতিষ্ঠার কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা। এখন সম্পূর্ণ প্রশ্ন করছেন উনি। প্রশ্নটা একই, মানে একই রকম প্রশ্ন। তো উত্তরটা হচ্ছে এই যে সেখানে একটা বিসিক শিল্পনগরী ইতিমধ্যে আছে, আর যদি আমরা সুনির্দিষ্ট কোনো প্রস্তাব পাই শিল্প উদ্যোক্তাদের, তাহলে অকৃষি অনাবাদী জমির অ্যাভেলেবিলিটি সাপেক্ষে আমরা সম্ভাব্যতা যাচাই করে নতুন শিল্প পার্ক বা বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার উদ্যোগ নেব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনি সন্তুষ্ট? আপনাকে প্রশ্ন করতে চান, কিংবা আপনি স্যাটিসফাইড হলে আর তো দরকার নেই? আমার নির্বাচন এলাকা লালমনিরহাট 2, কালীগঞ্জ এবং আদিতমারি, এই 2 উপজেলা 16টি ইউনিয়নের মধ্যে 4টি ইউনিয়ন নদীবেষ্টিত এলাকা। এই নদীবেষ্টিত এলাকার লোকজন তিস্তার কলার গ্লাসে বন্যার সময় খুব ক্ষতিগ্রস্ত হয়। আমি যে কথাটি বলতে চাই যে এই মানুষগুলোকে বেকারত্ব দূর করার জন্য সেখানে চরাঞ্চলে কোনো আর কি আপনার শিল্প এলাকা গড়ে তোলা সম্ভব কিনা, চরাঞ্চলে শিল্প কারখানা করবেন কিনা? মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে প্রশ্নকর্তাকে আবারও ধন্যবাদ। চরাঞ্চলে শিল্প প্রতিষ্ঠা করা যাবে কিনা এটির জন্য একটা সম্ভাব্যতা যাচাই করা দরকার। তো সেই যাচাই করা সাপেক্ষে এটার উত্তর দেওয়া যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, সংসদীয় আসন 100, খুলনা 2।
যেহেতু আজকে এই প্রথম কথা বলার সুযোগ পেলাম আপনার মাধ্যমে মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার সকল ভোটারকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা খুলনা হচ্ছে শিল্প নগরী নামে খ্যাত। বিগত সরকারের আমলে প্রায় সকল শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে মৃত নগরীতে পরিণত হয়েছে। ইতিমধ্যে আজকে মাননীয় শিল্পমন্ত্রী তিনটি শিল্প প্রতিষ্ঠানের কথা, অনেক শিল্প প্রতিষ্ঠানের মধ্যে তিনটি শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ নিয়েছেন। শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে ব্যাপক বেকারত্বের মধ্যে খুলনা নগরী, যে কারণে আমার প্রশ্ন হচ্ছে সেখানে এই বন্ধ শিল্প কলকারখানা যেগুলো আছে সেখানে তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা ম্যাচ ফ্যাক্টরি কোম্পানি। এটা প্রায় 25 বছর ধরে বন্ধ হয়ে ওই জায়গাটা পড়ে আছে। প্রশ্নটা হচ্ছে যে ওই প্রতিষ্ঠানটি পুনরায় ম্যাচ ফ্যাক্টরি বা অন্য কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কোনো কার্যকরী ভূমিকা মাননীয় মন্ত্রী মহোদয় নেবেন কিনা? আপনাকে ধন্যবাদ। মূল প্রশ্ন লালমনিরহাটের মাননীয় মন্ত্রী, আপনি ইচ্ছা করলে জবাব দিতে পারেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে প্রশ্নকর্তাকে ধন্যবাদ। মুশকিল হচ্ছে আমাদের বন্ধ শিল্পের সংখ্যা অনেক, এবং এই সমুদয় শিল্পের এমপ্লয়েবল নাম্বার যদি আমরা যোগ করি যে এখানে কি পরিমাণ লোকজনকে এমপ্লয় করা যেত এবং এটার মূল্য যদি হিসাব করি, সম্পত্তির মূল্য, তো এটি লাখ কোটি টাকা ছাড়িয়ে অনেক দূর যাবে। তো এরকম একটি না, বহু শিল্প বন্ধ আছে এবং বিভিন্ন কারণে বন্ধ আছে। আমাদের এই সরকারের একটা প্রধান অগ্রাধিকার হচ্ছে এই বন্ধ শিল্প যেগুলি সম্ভাব্যতা হারিয়ে ফেলেছে সেই জায়গায় পিপিপি মডেলে বা অন্য কোনো মডেলে নতুন বিনিয়োগের মাধ্যমে শিল্প উৎপাদন করা, শিল্প স্থাপন করা, যাতে আমরা নতুন করে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারি, ন্যাশনাল রিসোর্স ক্রিয়েট করতে পারি। তো আমি মাননীয় সদস্যকে আশ্বস্ত করতে চাই এই ব্যাপারে আমরা অত্যন্ত যত্নবান এবং এটা ওয়ান অফ আওয়ার টপ প্রায়োরিটিজ। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 177, মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আজকে কার্যপ্রণালী বিধির মধ্যে সিদ্ধান্ত প্রস্তাবে এই সংক্রান্ত আলোচনা আছে। আমি একবার ভাবছিলাম যে এটা উত্থাপন করার বিষয়টা, তবে সম্পূরক প্রশ্নের লোকটা সামলাতে পারিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তকদিরে রেখেছেন। মাননীয় স্পিকার, 177 নং প্রশ্ন, বিষয়টা এমন হয়েছে পড়েছ মোগলের হাতে খানা খেতে হবে সাথে, তবে ভালো হয়েছে মাননীয় স্পিকার। আমি 177 নং প্রশ্ন, তারকা চিহ্নের প্রশ্ন, মাননীয় শিল্পমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি বর্তমানে বন্ধকিত রংপুর সুগার মিলস লিমিটেড পুনরায় চালু করিবার কোনো পরিকল্পনা আছে কিনা, থাকিলে তাহা কবে নাগাদ বাস্তবায়ন হইবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সদস্যকেও ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 177-এর উত্তর হচ্ছে যে রংপুর সুগার মিলস পুনরায় চালুর পরিকল্পনা আছে, কিন্তু এটি অর্জন করাটা অনেক কঠিন। লোকসান ও রক্ষণাবেক্ষণ ব্যয় হ্রাসের লক্ষ্যে 2020-21 সনে আমাদের 15টা চিনিকলের মধ্যে, বাংলাদেশে স্থাপিত 15টা চিনিকলের মধ্যে 6টা বন্ধ করে দেয়া হয়, এবং সেটার মূল কারণটা ছিল আখের অভাব। তো আখের অভাবের কারণে এখানে উৎপাদন ব্যয় অগ্রহণযোগ্য মাত্রায় বেড়ে গিয়েছে। আমাদের যে চালু মিলগুলি আছে সেখানে উৎপাদন ব্যয় পড়ে প্রায় 260 টাকার মতো প্রতি কেজি। তো তারপরেও যদি আখ প্রাপ্তি নিশ্চিত করা যায়, আখ প্রাপ্তি সাপেক্ষে আমরা এই মিলগুলি চালু করতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ শামীম কায়সার, একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকের সিদ্ধান্ত প্রস্তাবে তো আসবে এটা, এখানে যে সংশোধনী মাননীয় 10 জন সংসদ সদস্য এটাকে সংশোধনী দিয়েছেন, এটা অত্যন্ত আশাব্যঞ্জক। সে কারণে ওখানেই সে আলাপগুলো হবে ইনশাল্লাহ। আমি আপাতত এতটুকু বলবো মাননীয় স্পিকার, দেখুন এর আগেও আমারই হাত দিয়ে আল্লাহ সহজ করেছেন দেশনীতি বেগম খালেদা জিয়া, তিনি আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 2006 সালে এই মিলটি একবার পুনরায় চালু করেছিলেন মাননীয় স্পিকার।
পরবর্তীতে ফ্যাসিস্ট প্রশ্ন করুন আমলে মাননীয় সদস্য, তারা প্রশ্নটা কি? প্রশ্ন করুন, প্রশ্ন করুন। জি মানুষ ওই প্রশ্নটাই জাস্ট 2 সেকেন্ড মানুষ স্পিকার। তো ঘটনা হয়েছে কি, ফ্যাসিস্ট আমলে তারা এটা আবার লস করে বন্ধ করেছে। তো আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে এটা অনুরোধ করব যে এরকম কি সুযোগ আছে যে আমাদেরকে একটু অ্যাকাউন্টেবল করুন। আমরা যেরকম উপজেলা প্রশাসনের ওখানে আমরা মুখ্য উপদেষ্টা আছি, তো এই ধরনের মিলগুলো আমরা চালু করব আর ভিতরের ব্যুরোক্রেসি বা অন্যান্য কোনো সমস্যার কারণে এটা বারবার বন্ধ হবে, এটা তো হয় না। যেমন ওই অ্যামেজিং স্পাইডারম্যানের পিটার পার্কার বলছে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। তো আমরা বলতে চাই আমরা এটা পাওয়ার মনে করি না, আমরা এটা দায়িত্ব মনে করি। উইথ গ্রেট রেসপন্সিবিলিটি কামস গ্রেট অ্যাকাউন্টেবিলিটি। তো আমাদেরকেও এই মিলগুলো চালু হওয়ার পরে আমরা যে বারবার কষ্ট করে সরকার চালু করছে, এখানে কি আমাদেরকেও যারা জনপ্রতিনিধি আছি তাদেরকে এটা তদারকির জন্য যাতে এটা আবারও লস না করে সে ব্যাপারে আমরা কোনো ভূমিকা রাখতে পারিনি, সেখানে সম্পৃক্ত করা যায় কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে প্রশ্নকর্তা সদস্যকে ধন্যবাদ। আপনার এই যে বন্ধ মিলটি চালু করার আকুতি এবং এটাকে লোকসান থেকে বের করার আকুতি, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের সুগার মিলগুলি অনেকগুলি কারণে লোকসানে পড়েছে। একটা হলো একটা মিল এটা যদি ব্রেক ইভেনে রেখে চালাতে হয় তাহলে যে পরিমাণ কাঁচামাল দরকার, আখ দরকার, সেই পরিমাণ আখের অ্যাভেলেবিলিটি নাই এখন বাংলাদেশে। দ্বিতীয়ত এই মিলগুলি এক একটা প্রতিষ্ঠা হয়েছে মিড 50s-এ, যে কারণে মিলের বয়স এক একটার 70-75 বছর এবং মিলের যন্ত্রপাতিগুলির ইকোনমিক লাইফ অনেক আগেই অতিক্রান্ত হয়েছে। আমি আরেকটা জিনিস বলি, মাননীয় সদস্যের মানে ইগারনেস দেখে আমি এটা অ্যাপ্রিসিয়েট করছি। আমাদের এখানে আখের এক্সট্রাকশন রেট হচ্ছে 5.5%, 5.5%। গ্লোবাল স্ট্যান্ডার্ড হচ্ছে যেখান থেকে ব্রাজিল থেকে চিনি আসে, সেখানে এক্সট্রাকশন রেট হচ্ছে 10%। এই জন্য বিভিন্ন কারণে এই মিলগুলি আবার লাভজনক মিলে পরিণত করা খুব একটা দুরূহ একটা ব্যাপার। এগুলি নিয়ে আমরা কাজ করছি এবং আপনার কনসার্নের জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি 8 কর্মদিবস চেষ্টা চালিয়ে এখন আমাকে সুযোগ করে দিয়েছেন, এজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এই সুযোগে কৃতজ্ঞতা জানাচ্ছি আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের মানুষকে, যারা বিপুল ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। আমি এই সুযোগে কৃতজ্ঞতা জানাচ্ছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের মর্যাদা দুনিয়া এবং আখিরাতে দান করেন, আমি তাদেরকে কৃতজ্ঞতার সাথে মর্যাদার সাথে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ 55 বছরে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে কোনো ম্যাঙ্গো ইন্ডাস্ট্রি গড়ে ওঠে নাই। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ একটি উর্বর এলাকা, কৃষিভিত্তিক ইপিজেড গঠনেরও কোনো উদ্যোগ এখানে নেই। আমি প্রশ্ন করতে চাই যে সরকারি উদ্যোগ অথবা পিপিপি মডেল অথবা অন্য যে কোনো মডেলে চাঁপাইনবাবগঞ্জের এই আমকে ব্যাপকভাবে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে গতিশীল করার জন্য ম্যাঙ্গো ভিত্তিক ইন্ডাস্ট্রি গড়ে তোলার কোনো পদক্ষেপ নেবেন কিনা, পাশাপাশি কৃষিভিত্তিক ইপিজেড গঠনের কোনো উদ্যোগ মাননীয় মন্ত্রী নেবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, প্রশ্নটা ভালো, আইডিয়াটাও ভালো, এটার একটা সম্ভাব্যতা যাচাই করা যেতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্ন উত্তর কাল শেষ হলো। মন্ত্রীর পয়েন্ট অফ অর্ডার বলুন। মাননীয় স্পিকার, আমি কার্যপ্রণালী বিধির 163। বিরোধী দলের নেতা বসুন, ওনার পরে আপনাকে দেব। জি, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, একটি সম্পূরক প্রশ্ন করতে গিয়ে মাননীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ
মাননীয় মন্ত্রী জ্বালানি খনিজ এবং বিদ্যুৎ মন্ত্রী ওনার দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে মন্ত্রীরা প্রশ্ন উত্তর দিতে গিয়ে পাশ কাটিয়ে যাচ্ছেন। মাননীয় স্পিকার, আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, আমি এই বক্তব্যটি মহান সংসদে উত্থাপন করছি। ওনার যে প্রশ্নটি ছিল মন্ত্রী বরাবর মন্ত্রী উত্তর দিবেন, কিন্তু উনি বলেছেন মন্ত্রীরা পাশ কাটিয়ে যাচ্ছেন। সুতরাং এই বক্তব্যটি নিয়ে এক্সপান্স করবেন আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, তিনি যদি ইন জেনারেল মন্ত্রীদের সম্পর্কে বলে থাকেন তাহলে মন্ত্রীরা রাটা বাদ যাবে, আর যদি পার্টিকুলার মন্ত্রী সম্পর্কে বলে থাকেন সেটা থাকবে। থ্যাংক ইউ। মাননীয় বিরোধী দলের নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি দাঁড়ালেই ভালোবাসার কিছু কথা বলতে হয়। মাননীয় সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমরা কালকে চলে যাওয়ার পরে আমাকে ভালোবেসে একটা কথা বলেছে। তিনি বলেছেন যে আমি একটি অসত্য কথা এখানে বলে গেছি। আমি এটা জানতে পারলাম। তো আসলে আল্লাহ তাআলা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন। জাস্ট বোতলটা পরিবর্তন করে মেটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসাবে এবং মিথ্যাকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এই জন্য শুধু তাকে ধন্যবাদ জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি মাননীয় স্পিকার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি পয়েন্ট অফ অর্ডারে নিশ্চয়ই এই বক্তব্য রেখেছেন। পয়েন্ট অফ অর্ডার চলমান বিষয়ের উপরে, এটা তো গতকালকের বিষয়, গতকালকেই শেষ হয়ে গিয়েছে। সুতরাং এটা এখন আর নতুন করে তোলার কোনো প্রয়োজন নেই। মাননীয় মন্ত্রী উত্তর দেওয়ার প্রয়োজন নাই। উনি যদি হাউসে থেকে বলতেন তাহলে নিশ্চয়ই আপনাকে রাইট অফ রিপ্লাই দিতাম। আপনি তারপর কিছু বলতে চান? শোনা যাচ্ছে না তো, মাইক অন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে মাননীয় বিরোধী দলীয় নেতা দুইটা অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে মিথ্যা। এটা অসত্য বললে আমি আপত্তি করতাম না। এই যে আমি কালকে মিথ্যা বলেছি বয়ান, তো এইটা মিথ্যা শব্দটা অসংসদীয় হিসেবে এটা এক্সপান্স করার জন্য আমি অনুরোধ জানাই। দ্বিতীয় কথা হচ্ছে, ওনার কালকের বক্তব্যের প্রেক্ষিতে আমি বলেছিলাম মাননীয় বিরোধী দলীয় নেতা এখানে একটা অসত্য বক্তব্য উত্থাপন করেছেন। সেটা ছিল যেখানে রুল 62 অনুসারে আপনি তারপরে একজন বেসরকারি সদস্যের উত্থাপিত মুলতবি প্রস্তাব গ্রহণ করেছেন, ওনারা ওয়াক আউট করার আরও অনেক পরে, তাহলে সেটা পার্লামেন্টে উত্থাপিত বা পড়িত হইল কিভাবে? সুতরাং আমি বলেছি সেই বক্তব্যটা অসত্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, এখন মাননীয় বিরোধী দলের নেতা এটা নিয়ে আরো বলবেন, বলেন। বিভ্রান্তিটা এখানে মাননীয় স্পিকার, একই বিষয়ে একই প্রস্তাব একজন স্বতন্ত্র সংসদ সদস্য এনেছিলেন। সেই প্রস্তাবটি ভিন্ন নামে গতকাল এসেছে, শুধু নাম বদল হয়েছে, প্রস্তাব ঠিক আছে। আমি তো আগেরটা জানতাম বলেই বলেছি, এখানে আমি কোনো ভুল তথ্য দেইনি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে 66টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গিয়েছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 1; মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1; মোহাম্মদ মাহবুবুল আলম, কুড়িগ্রাম 3; মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম 1; মোহাম্মদ সেলিম রেজা, সিরাজগঞ্জ 1; মোহাম্মদ আবু তালেব, সিরাজগঞ্জ 4; মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুর 2; ইকরামুল বাড়ি, টিপু, নরগাঁ 4; মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6; শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15; মনিরুল হক চৌধুরী, কুমিল্লা 6; মোহাম্মদুল্লাহ, ময়মনসিংহ 2; মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম 4; মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া 3; এস.এম. জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18; শেখ ফরিদ আহমদ, চাঁদপুর 3; রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2; মোহাম্মদ আজিজুর রহমান, যশোর 1; জনাব মোহাম্মদ আব্দুল করিম,
গাইবান্ধা 2, মোহাম্মদ শফিকুর রহমান কিরণ ফরিদপুর 2, মোহাম্মদ আব্দুল আলিম বাগেরহাট 4, মোহাম্মদ জাহিদুর রহমান ঠাকুরগাঁ 3, মোহাম্মদ আব্দুল মালিক সিলেট 3, মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা 5, জনাব আতিকুর রহমান মুজাহিদ কুড়িগ্রাম 2, ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান ময়মনসিংহ 7, মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া 2, মোহাম্মদ মাহবুবুর রহমান রংপুর 3, মাসুদ সাইদি পিরোজপুর 1, মোহাম্মদ আব্দুল মান্নান ব্রাহ্মণবাড়িয়া 5, মোহাম্মদ শহীদুল ইসলাম ফরিদপুর 4, শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, কাজী রফিকুল ইসলাম বগুড়া 1, ফখরুদ্দিন আহমেদ ময়মনসিংহ 11, মোহাম্মদ সেলিম ভুঁইয়া কুমিল্লা 2, মোহাম্মদ আবুল কালাম আজাদ খুলনা 6, খায়রুল কবির খোকন নরসিংদী 1, মোহাম্মদ আবদুল্লাহ মুন্সিগঞ্জ 1, এস এস জিন্না কবির মানিকগঞ্জ 1, মোহাম্মদ এনামুল হক নওগাঁ 2, এ এম মাহবুবউদ্দিন নোয়াখালী 1, মাসুম মুস্তফা নেত্রকোনা 5, মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, মোহাম্মদ রুহুল আমিন দুলাল পিরোজপুর 3, সৈয়দ জয়নুল আবদিন ঢাকা 4, মোহাম্মদ শওকতুল ইসলাম মৌলভীবাজার 2, মোহাম্মদ ইজ্জতুল্লাহ সাতক্ষীরা 1, মোহাম্মদ নুরুল ইসলাম চাঁপাইগঞ্জ 3, চাঁপাইনবাবগঞ্জ 3, এম এ হান্নান ব্রাহ্মণবাড়িয়া 1, খন্দকার আবু আশফাক ঢাকা 1, মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালী 2, মোহাম্মদ লুৎফুর রহমান টাঙ্গাইল 4, জয়নুল আবেদিন বরিশাল 3, মোহাম্মদ মশিউর রহমান খান বাগেরহাট 1, এস কে আজিজুল বাড়ি খুলনা 4, ইমরান আহমদ চৌধুরী সিলেট 6, মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর 2, শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন জামালপুর 5, মোহাম্মদ আখতার হোসেন রংপুর 4, মোহাম্মদ গোলাম রসুল যশোর 4, শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট 2, জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী 5, মোহাম্মদ মতিউর রহমান ঝিনাইদহ 3, মোহাম্মদ কামাল হোসেন ঢাকা 5, মোহাম্মদ আব্দুল হান্নান চাঁদপুর 4, মোহাম্মদ মোশাররফ হোসেন বগুড়া 4। নোটিশগুলোর মধ্য হতে আমি পাবনা 5 হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, বরিশাল 3 আসনের সংসদ সদস্য জনাব জয়নুল আবদিন এবং রংপুর 4 হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আখতার হোসেনের নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা হয়নি বিধি অনুযায়ী তাদের মধ্য থেকে প্রত্যেকে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাবো। তবে মোট 30 মিনিটের মধ্যে যতজন সংসদ সদস্য বক্তব্য রাখা সম্ভব ততজনই বক্তব্য রাখবেন। 2 মিনিট পরে মাইক বন্ধ হয়ে যাবে। প্রথম বক্তা জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 1। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা শেরপুর 1-এর সম্মানিত ভোটারবৃন্দ, যাদের ভোটে আমি আজকে মহান সংসদে দাঁড়াতে পেরেছি, তাদেরকে এবং সম্মানিত শেরপুরবাসীকে মোবারকবাদ জানাচ্ছি। আমার উত্থাপনীয় বিষয় হলো কৃষি সমৃদ্ধ দরিদ্রতম শেরপুর জেলায় রেলপথ স্থাপন সংক্রান্ত। শেরপুর জেলায় 15,01,000 জন মানুষের বসবাস, যেখানকার অধিকাংশ মানুষ দরিদ্র এবং শ্রমিক শ্রেণীর। শ্রমিকদের বড় সংখ্যক মানুষ গার্মেন্টস কর্মী, যারা রাজধানী ও তার আশেপাশে কর্মরত। কৃষি পণ্য ট্রান্সফার করাও এই জেলার মানুষদের জন্য ব্যয়সাধ্য। শেরপুরে রয়েছে নাকুগাঁও স্থলবন্দর এবং বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। এমতাবস্থায় যাতায়াতে রেলপথ নিরাপদ ও সাশ্রয়ী হওয়ায় আমার নির্বাচনী এলাকা শেরপুরে রেলপথ স্থাপনের দীর্ঘদিনের দাবি পূরণের কাজটি অত্যন্ত জরুরি ও জনগুরুত্বপূর্ণ বিধায় মাননীয় রেলপথ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমরা আমাদের এই দাবিটি দীর্ঘ সময় ধরে বিগত ফ্যাসিবাদী আমলে আমরা করে আসার পরেও এর বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, অথচ আমাদের পার্শ্ববর্তী জেলা জামালপুর এবং পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহে রেলপথ রয়েছে। শুধুমাত্র 14 থেকে 15 কিলোমিটার রাস্তা যদি জামালপুর থেকে শেরপুর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, অথবা ময়মনসিংহ থেকে
সরাসরি শেরপুরের দিকে আলাদা করে রেলপথ নিয়ে যাওয়া হয়, আমি মনে করছি যে এটি আমাদের অবহেলিত এলাকা হিসেবে শেরপুরের জন্য খুবই যুগান্তকারী একটি সিদ্ধান্ত হবে বলে আমি মনে করছি। সেই বিষয়টিকে সামনে রেখেই আমি আপনার কাছে, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এই দাবিটি উত্থাপন করলাম। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। পরবর্তী বক্তা জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে বাংলাদেশের সকল জায়গায় মদ পান একটা বিষাক্ত অবস্থার সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা মদ পানকে হারাম করেছেন। মদ্যপ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জনগণের জন্য ক্ষতিকর। এই মদ পান থেকে তাদেরকে ফিরাতে হবে, কারণ হচ্ছে লিভারের ক্ষতি করে এই মদ। সবশেষে লিভার সিরোসিস হয়ে সে ধ্বংস হয়ে যায়। মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়ে কথা বলার জড়তা দেখা দেয়। ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। পাকস্থলী ও অগ্নাশয়ের সমস্যা দেখা দেয়। রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। নিউমোনিয়া, যক্ষ্মার মতো মারাত্মক ঝুঁকি বেড়ে যায়। শারীরিক ও মানসিক দুর্বলতা গ্রাস করে শেষ পর্যন্ত মৃত্যুর কারণও হতে পারে। বিশেষ করে আমাদের সমাজে